সেই খুশির সংবাদে আমি তোমার জন্য খুব সুন্দর একটা স্বর্ণের নেকলেস নিয়ে এসেছি। নেকলেস? বাহ, আমি না অনেক খুশি হয়েছি। তা শুধু আনলেই হবে, পরাই দিবা না? ইচ্ছে তো করছি, তুমি যদি পড়ানোর সুযোগ দাও তাহলে অবশ্যই পারবো। মনে করার কি আছে? তুমি এত শখ কইরা আমার জন্য একটা জিনিস আনছো, তোমার শখের একটা দাম আছে না? তোমার শখেরও তো দাম দিতে হবে। আসো পরাই। ওকে, অফকোর্স। আসো আসো, না না, পরে দাও পরে দাও। আজকে আমি সত্যি অনেক খুশি। ধরো। আপনি কি কখনো এমন কারো গল্প শুনেছেন যাকে সবাই পায়ের নিচে রেখেছে, যাকে সবাই ছোট করেছে, যার গায়ে গরিবের তকমা লাগিয়ে দিয়েছে, আর সেই মানুষটাই একদিন এলাকার সবচেয়ে বড় মাস্তানকে ভয় পাইয়ে দিয়েছে? পুলিশ তাকে দেখে সরে গেছে, আর কোটিপতির মেয়ে নিজে থেকে তার হাত ধরতে এসেছে। এটা কোনো সিনেমার গল্প না, এটা হলো গরিবের ঘরে রাজপুত্র। আজকে আমরা এই নাটকের সবচেয়ে হট, সবচেয়ে টেনশনের, সবচেয়ে ইমোশনাল পর্বটা নিয়ে কথা বলবো। আর শেষে বলবো ২৭ নম্বর পর্বে কী এমন ঘটতে চলেছে যেটা দেখলে আপনি চেয়ার থেকে উঠে পড়বেন। তাহলে চলুন। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা বসেছি গরিবের ঘরে রাজপুত্র নাটকের একটি দারুণ এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে কথা বলতে। এই নাটকে যত এগোচ্ছেন ততই টেনশন বাড়ছে, ততই গল্প জমছে, ততই মনে হচ্ছে থামাই যাচ্ছে না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নাটকের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, প্রতিটি চরিত্রের ভিতরের অনুভূতি, আর ২৭ নম্বর পর্বে কী হতে চলেছে তার একটা পূর্ণ বিশ্লেষণ। তাহলে স্ক্রিনের সামনে বসুন, একটু আরাম করুন, আর শুনুন মনোযোগ দিয়ে। গল্পটা শুরু হয় একটা সাধারণ মেয়েকে দিয়ে, মেঘলা। সবার চোখে সে ছিল বস্তির মেয়ে। ছোটবেলা থেকে অভাবের সাথে লড়াই করে বড় হয়েছে। কেউ তাকে সম্মান দেয়নি, কেউ ভাবেনি এই মেয়ে একদিন বড় কিছু হবে। কিন্তু ভাগ্যের খেলা বড় অদ্ভুত। যে বাবা মাকে সে চিনত তারা ছিল তার পালিত বাবা মা, আর তার আসল পরিচয় ছিল লুকানো। সেই পরিচয় হল শালিমা বিল্ডার্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র মালিক, হাজার হাজার কোটি টাকার সাম্রাজ্য। যখন এই সত্য সামনে এলো, সবাই থমকে গেল। আর তখন মেঘলার মুখ থেকে বেরিয়ে এলো সেই কথা, যে কথা শুনলে গায়ে কাঁটা দেয়। শালিমা বিল্ডার্স গ্রুপে যিনি মালিক, তাতে একটু অহংকার থাকতেই পারে সাহেব। এই একটা লাইনে বোঝা যায় মেঘলা বদলে গেছে। কিন্তু আসলে কি সে বদলেছে, নাকি সে এখন শুধু নিজেকে চিনতে পেরেছে? অনেক একসময় সে ছিল কোটিপতি, টাকা ছিল, ক্ষমতা ছিল, সম্মান ছিল। আর সেই সময়ে সে বিয়ে করেছিল মেঘলাকে, গরিব মেয়ে, বস্তির মেয়ে, তবু বিয়ে করেছিল। তখন সে ভেবেছিল এটা তার বদান্যতা, কিন্তু সময় বদলে দিল সব। আনিস চৌধুরী তাদের সব প্রজেক্ট বাতিল করে দিল। কোম্পানিতে বড় লস, চারদিক থেকে চাপ। আর সেই বিপদের দিনে অনেক গেল মেঘলার কাছে, কারণ এখন মেঘলাই ক্ষমতাশালী, এখন মেঘলাই পারে সাহায্য করতে। কিন্তু অনেক জানতো না মেঘলার অফিসে গিয়ে সে অপমানিত হয়ে ফিরবে। ম্যানেজার তাকে ঢুকতেই দিল না, বের করে দিল। ফিরে এসে অনেক বলল ভাঙা কণ্ঠে, অনেক আশা নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমার সব আশা, সব ভরসা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এই মানুষটার যন্ত্রণাটা একটু অনুভব করুন, যে একদিন সব দিয়েছিল, আজ সে সাহায্যের জন্য দরজায় দরজায় ঘুরছে। জীবন কতটা কঠিন হতে পারে। এই গল্পে সবচেয়ে শক্তিশালী চরিত্র কে? অনেকে বলবেন মেঘলা, অনেকে বলবেন অনেক, কিন্তু আমি বলবো বৃষ্টি।
কারণ বৃষ্টি জানে সব, জানে ব্যবসা ডুবছে, জানে টাকা শেষ হয়ে আসছে, জানে চারদিক থেকে বিপদ আসছে। তবুও সে একটু কাঁপেনি। যখন মেঘলার সাথে দেখা করার প্রশ্ন উঠল, বৃষ্টি বলল, যে তোমাকে অপমান করেছে তার সাথে কেন যাবে? প্রয়োজনে আমরা রাস্তায় গিয়ে দাঁড়াবো, তবুও ওদের কাছে মাথা নত করব না। আর তার আরেকটি কথা, যে কথাটা শুনলে চোখ ভিজে আসে, তোমার যদি এই সম্পত্তি নাও থাকে, দরকার হলে আমি আমার স্বামীকে নিয়ে রাস্তায় থাকব, তবুও তার সম্মানহানি হতে দেব না। এই হলো ভালোবাসা। সুখের দিনে পাশে থাকা সহজ, কিন্তু বিপদের দিনে পাশে থাকাই আসল পরীক্ষা। বৃষ্টি সেই পরীক্ষায় পাশ করেছে। এবার আসি এই গল্পের সবচেয়ে জঘন্য চরিত্রের কাছে। সে অনেকের বন্ধু, অন্তত নিজেকে বন্ধু বলে দাবি করে। কিন্তু এই বন্ধু কি করেছে? কাঁধে হাত রেখে বেইমানি করেছে, পেছন থেকে ছুরি মেরেছে, আর সেটা করে নির্লজ্জভাবে হাসতে হাসতে এসেছে। হাতে নিয়ে এসেছে একটা অ্যাওয়ার্ড, ফুটা কপাল অফ দ্য ইয়ার। অনেক রাগে ফেটে পড়ল, তুই আমার কাঁধে হাত রেখে আমার সাথে বেইমানি করেছিস। এমন বন্ধু পৃথিবীর কারো না হতো। আর সেই বন্ধু হাসতে হাসতে বলল, আরে বন্ধু তাকেই বলে যে বিপদে পাশে থাকে। বন্ধুর কাছে বন্ধুর আবার কিসের আত্মসম্মান? তারপর যাওয়ার আগে একটা বিষের তীর ছুঁড়ে দিল, দেখিস আবার এই বউটেরও না হারাইস। সে কিন্তু এখন হাজার হাজার কোটি টাকার মালিক, তোরে দেয় নাই, আমাকে কাজ দিছে। এটা শুধু কথা না, এটা ইচ্ছে করে ক্ষতি লবণ ঢালা। আর শেষে বলল, তুই আমাকে মেরে ফেল বন্ধু, আমাকে এখনই মেরে ফেল। এই নাটকীয়তা দেখলে বোঝা যায় কিছু মানুষ ভালো থাকলেও বিপজ্জনক, আর কিছু মানুষ হাসলেও ভেতরে বিষ। এই নাটকের সবচেয়ে বড় ভিলেন কে? রাতুল। বাইরে থেকে দেখলে মনে হয় সাধারণ একজন মানুষ, কিন্তু ভেতরে সে একটা সাপ। মেঘলাকে কিডন্যাপ করানোর পরিকল্পনা ছিল তার। মিথ্যা মামলা দিয়ে নির্দোষ মানুষকে ফাঁসানোর চেষ্টা করেছে, আর সব করেছে পর্দার আড়াল থেকে। মেঘলা সেই কিডন্যাপকারীকে ধরে এনে জিজ্ঞেস করল, সত্যি করে বল, কে আমাকে কিডন্যাপ করাইছিল? চাপের মুখে বেরিয়ে এলো সত্য, ম্যাডাম, রাতুল ভাই বলছিল আপনাকে কিডন্যাপ করতে। মাত্র 50,000 টাকায় বিক্রি হয়েছিল মেঘলার নিরাপত্তা। মেঘলার মুখে তখন কোনো চিৎকার নেই, কোনো কান্না নেই, শুধু শান্ত ঠান্ডা দৃঢ় কণ্ঠে সে বলল, আমি যদি রাতুলকে পথের ফকির না বানাই, তাহলে আমার নামও মেঘলা না। আর তারপরই ম্যানেজারকে নির্দেশ দিল, রাতুলের সব মূলধন যে আমাদের প্রজেক্টে আছে সেটা ব্যবহার করে তাকে পথে বসাও, কালকেই তার অফিসে যাও। এই দৃশ্যটা দেখলে মনে হয় মেঘলা শুধু মালিক না, সে একজন যোদ্ধা। একটু থামুন, একটু নিঃশ্বাস নিন। এই গল্পে একটা কষ্টের কথা আছে, যেটা পুরো নাটকের মাঝে একটা আলাদা আলো জ্বালায়। একজন নারী বলল ফাটা কণ্ঠে, আমি আর সত্যি কোনোদিন মা হতে পারব না। এই কথাটুকু শুনলেই বুকের ভেতর একটা মোচড় লাগে। একজন মায়ের স্বপ্ন থাকে সন্তানের, সেই স্বপ্ন যখন ভেঙে যায়, সেই কষ্ট বলে বোঝানো যায় না। কিন্তু জীবন কখনো শেষ হয় না, একটা দরজা বন্ধ হলে অন্য দরজা খোলে। এই কষ্টের মাঝে আশার একটা আলো আছে, সেই আলোটাই দেখতে পাবেন সামনের পর্বগুলোতে। এই নাটকের একটা গান আছে, যে গানটা একবার কানে গেলে মাথা থেকে বের হয় না। ভাগ্য গুণে পাইলাম তোমায়, ভাগ্যে তো আর রইলাম না, দুঃখে আমার বুক ভেসে যায়, সুখের দেখা হইল না, তবু আমি তোমার আশায় কাঁদি। এই গানটি যেন পুরো নাটকের আত্মা। এবার আসি সবচেয়ে বড় প্রশ্ন, 27 নম্বর পর্বে কি হবে? শুনুন মনোযোগ দিয়ে, কারণ এই পর্বটা হতে চলেছে এখন পর্যন্ত সবচেয়ে বড় পর্ব। প্রথম বড় ঘটনা, রাতুলের পতন শুরু। মেঘলা ইতিমধ্যে নির্দেশ দিয়ে দিয়েছে, রাতুলের সব মূলধন মেঘলার প্রজেক্টে আটকে আছে। 27 নম্বর পর্বে মেঘলার টিম সেই টাকা নিয়ে চাল চালবে। রাতুল বুঝতে পারবে সে ফাঁদে পড়ে গেছে, কিন্তু বের হওয়ার পথ নেই।
এটা হবে দেখার মতো একটা দৃশ্য। দ্বিতীয় বড় ঘটনা, অনক ও মেঘলার মুখোমুখি দেখা। মেঘলা নিজেই চাইছে দেখা করতে। সে বলেছে, আমি জানতাম না অনেক এসেছিল, জানলে অপমান করতাম না। কিন্তু অনেক কি যাবে? বৃষ্টি বারণ করছে। অনেকের মনে এখনো সেই অপমানের ক্ষত। এই দেখাটা হলে কি হবে? মেঘলা কি সাহায্য করবে, নাকি এটা নতুন কোনো ফাঁদ? এই প্রশ্নের উত্তর ২৭ নম্বর পর্বে পাবেন, আর এটাই হবে পর্বের সবচেয়ে বড় দৃশ্য। তৃতীয় বড় ঘটনা, সন্তানের পরিচয় নিয়ে বিস্ফোরণ। গর্ভাবস্থার বিষয়টা এখন পুরো গল্পে একটা বোমার মতো পড়ে আছে, যে কোনো সময় ফাটতে পারে। একজন বলছে এই সন্তানের বাবা আমি, আরেকজন বলছে না, এই সন্তানের বাবা আমার স্বামী। ২৭ নম্বর পর্বে এই সংঘাত আরও বড় আকার নেবে। হয়তো কেউ একজন সত্য প্রমাণ করতে এগিয়ে আসবে, হয়তো নতুন কোনো তথ্য সামনে আসবে, যেটা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। চতুর্থ বড় ঘটনা, সেই বিশ্বাসঘাতক বন্ধুর ফিরে আসা। সে বলে গেছে, আমি আবার আসব। আর এই লোক যা বলে তাই করে। ২৭ নম্বর পর্বে সে ফিরে আসবে। এবার কি নিয়ে আসবে? কোন নতুন চাল খেলবে? এই চরিত্রটা যতবার আসে ততবার কিছু না কিছু উল্টে দিয়ে যায়। প্রিয় দর্শক, গরিবের ঘরে রাজপুত্র শুধু একটা নাটক না, এটা একটা আয়না। এই নাটক আমাদের দেখায় গরিব মানুষও স্বপ্ন দেখতে পারে, অপমানিত মানুষও ঘুরে দাঁড়াতে পারে, আর যে মানুষ সত্যিকারের ভালোবাসে সে কখনো বিপদে পিঠ দেখায় না। আজকে যদি আমার এই আলোচনা আপনার ভালো লেগে থাকে, তাহলে এখনই লাইক বাটনটা চাপুন, আপনার বন্ধুকে, পরিবারকে শেয়ার করুন, আর কমেন্টে জানান ২৭ নম্বর পর্বে আপনি কার জন্য বেশি চিন্তিত, মেঘলার জন্য, অনেকের জন্য, নাকি বৃষ্টির জন্য? আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আল্লাহ হাফিজ। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে পরের পর্বে।
দেখুন পাহাড়ে সার্ভাইভাল করতেছে আমার খালতো ভাই। কি রে ভাই? হ্যাঁ নিমো অবশ্যই। উঠো 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 একজন খালতা এদিকে তাকাও একটু। পাহাড় ট্রেকিং চলতেছে। এই যে আমাদের নয়ন ভাই উঠতেছে, দেখি কি অবস্থা হয়। এই নিচের দিকে চলে আসতেছে ভাই, একটু ভারী তো এই কারণে। বন্ধা এটা কাটা দেখিস, এটা কাটা। আরে বাঁশ এগুলা নিয়ে যদি ব্যবসা করা যাইতো শালা। নয়নবার 5 হরি গেছে নাকি, রক্ত বাড়তেছো? আমরা এখন যে জায়গায় অবস্থান করছি সেটা হচ্ছে যে স্বাভাবিকভাবে কোনো চলাচলের পথ না। আমাদের জিরিটা হচ্ছে আমাদের ডান পাশে। যদি আমরা এখন আমাদের আগের জায়গায় পৌঁছাইতে হয় তাহলে আমাদের জিরি বেয়ে যাইতে হবে, কিন্তু আমরা তো একটু ব্যতিক্রম। আমরা হচ্ছে যে এখন নিজেরা পথ তৈরি করে আমরা নিজেরা যাব, দেখি আমরা কতটুকু সফল হইতে পারি। এখন আমরা যেখানে আসছি চলো। রিফাত ভাই আছেন? আসসালামু আলাইকুম, আছি আমি, বলেন। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন মিষ্টি আছেন? খাওয়াবেন নাকি? মিষ্টি তো খাইতেছি মাত্র। কেমনে বুঝলেন? আচ্ছা ভাইয়া, সবাই জি। মিলে একদিন একটু আড্ডা দেওয়া যায় না? মানে ধরেন গান হইলো বা সবাই গল্প করলাম একসাথে। 20 জন থেকে 5 জন আসে আর কি, আর গুলো আসবে না আর কি। হ্যাঁ, রাইট। ডিসেম্বরে যাব তো আপু, আমি ডিসেম্বরে যাব। কিন্তু আমার ঢাকায় তো কেউ ব্যস্ত নাই, আমি যাচ্ছে। যে কোথায় থাকি এটাই তো টেনশন করতেছি।